টাইগারদের সুপার 8 স্বপ্ন এখন বাস্তব হওয়ার পথে। আইরিশদের হতাশায় ডুবিয়ে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেটা শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের অনেক টেনশন ছিল নেদারল্যান্ডস ম্যাচটা নিয়ে। ইনফ্যাক্ট ম্যাচ যখন চলছিল তখনও টেনশন ছিল, কিন্তু ফাইনালি ইট ইজ এ ইজি উইন। হ্যাঁ, অফকোর্স ফাইনালি তো উইন হয়েছে, বাট এটার জন্য কিন্তু কষ্ট করতে হয়েছে। ডেফিনেটলি নতুন ভেন্যু, নতুন উইকেট, নতুন সারফেস, টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া, ইনফর্ম ব্যাটসম্যান, সব কিছু মিলে আপনার আমাদের কিন্তু খুব বেশি ফরে ছিল না সেটাই। বাট থ্যাঙ্কস টু সাকিব অ্যাজ ওয়েল অ্যাজ মুস্তাফিজ অ্যান্ড রিশাদ, তাদের এই ট্রায়ো পারফরমেন্সের কারণে বাংলাদেশ অ্যাটলিস্ট একটা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি কনফার্মেশন হয়েছে। বাট ফাইনালি হতে গেলে আমাদেরকে আরও একটা ম্যাচ ওয়েট করতে হবে। আমরা আলোচনার শুরুতেই যদি সাকিব বিষয়ে আলাপ না করি সেটা অন্যায় হবে, কারণ সাকিব নিয়ে অনেক কথা চলছিল এবং সেটা তিনি নিজে ব্যাট করে ব্যাট হাতেই সেই জবাবটা দিয়ে থামিয়ে দিয়েছেন সবাইকে। রাকিব, টু বি অনেস্ট, আমি বিভিন্ন জায়গায় শো করছি, কথা বলছি, সাকিবের ব্যাপারেও কথা বলছি। আমি কিন্তু জাস্ট এক কথা বলে দিয়েছি, এই ব্যাপারে আমি আসলে কথা বলতে চাই না। বিকজ সাকিবের ব্যাপারে কথা বলতে গেলে আমাদের 17 বছরের যার কেরিয়ারে এত বছর বাংলাদেশ টিমের জয়ের পিছনে তার যে অবদান, এবং নাম্বার 1 অলরাউন্ডার, বিং এ ক্রিকেটার, ইজ এ ক্রিকেটার, আমি বলবো যে তার সাথে কথা বলতে গেলে ডেফিনেটলি আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমরা এত অধৈর্য একটা জাতি যে এই কিছুতে হলেই আমরা ইনস্ট্যান্ট অনেক কিছুই আমরা পেতে চাই, আবার ইনস্ট্যান্ট অনেক কিছুই আমরা লাস্ট 17 বছরের পারফরমেন্সের আমরা একবারেই হয়তো কবর দিয়ে দিই। বাট এটা কিন্তু আসলে উচিত না। আমাদেরকে এই মন মানসিকতাকে চেঞ্জ করতেই হবে। যে যারা এত বছর ধরে আমাদের 17 বছর ধরে যে বাংলাদেশকে যারা পতাকা নিয়ে যারা যে পারফর্ম করে বেরিয়েছে, তার সম্পর্কে কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। বা বলে রাখা ভালো, অ্যাট দি টুয়াইলাইট অফ হিজ ক্যারিয়ার উই হ্যাভ টু রেসপেক্ট হিম। ডেফিনেটলি আপনি যেটা বললেন সেটা বাংলাদেশের জন্য, কিন্তু সাকিব তো জবাবটা সেবাগকেও দিয়ে দিয়েছেন। হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, এটা তো ওই যে কিছু কিছু ব্যাপার আছে, দেখেন যারা স্মার্টার, যারা আপনি ধরেন স্মার্ট ক্রিকেটার বলেন, স্মার্টভাবে যারা চলে, তাদের কিন্তু আসলে বেশি কথা বলতে হয় না। আপনার অনেক কিছু হলে ওয়ান গুড লুক ইজ ইনাফ ফর এভরিথিং টু আন্ডারস্ট্যান্ড। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান তো লুক তো দিতে পারে না, সেক্ষেত্রে ব্যাটে বলে জবাবটা দিয়ে কিন্তু আলটিমেট দিয়েছে। বিশেষ করে ফর্মের একটা ইঙ্গিত দিয়েছে, ট্রিকি উইকেট, সিচুয়েশনটা কিন্তু অন্যরকম ছিল, ডোমিনেট করে খেলেছে। ফার্স্ট ওভারের 1 ওভারে 4টা 4 দিয়ে শুরু করা কিন্তু নট এ ম্যাটার অফ জব। তারপরে নট অনলি দ্যাট, বাট অলসো হি ইজ অ্যান আনবিটেন, নট আউট থ্রু আউট দি ইনিংসে সে ক্যারি ফরওয়ার্ড করেছে যখন থেকে সে নেমেছে, এবং লিডিং ফ্রম দি ফ্রন্ট। থ্যাঙ্কস টু মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাজ ওয়েল, জাকের আলী, তার কিছু কিছু জিনিসের ওপেনার তামিম, সেক্ষেত্রে এদের কিছু কিছু জিনিস আমাদের কাছে ভালো লেগেছে। যেটা সাকিব করে গিয়েছে, যে ক্যারি ফরওয়ার্ড করেছে, উপর থেকে যদি ঠিক এরকম করে কেউ একজন করতে পারতো, দেখতে সুন্দর লাগতো। ডেফিনেটলি। এবং উপর থেকে যে কথাটা আপনি বলছেন, এখনও পর্যন্ত শান্ত এবং লিটন যেখানে ঘুরপাক খাচ্ছেন তারাও বেরিয়ে আসবেন, কারণ ডেফিনেটলি তাদেরও আমরা যে পারফরমেন্স দেখে এসেছি তাতে এতটা সময় অফ ফর্মে থাকার কথা না। কিন্তু আউটস্ট্যান্ডিং হচ্ছে বাংলাদেশের বোলিং অ্যাটাক। তারা একদিনের চাইতে আরেকদিন আরও ভালো করছেন। আপনি যদি কালকের ডেথ বোলিংটাও দেখেন, এত ভালো ডেথ বোলিং কিন্তু খুব কমই পাওয়া যায়। ভ্যারিয়েশন ছিল। আপনি দেখবেন বোলিং হ্যান্ডেলটাও কিছু আমার কাছে কিন্তু ভালো লেগেছে। শান্ত আস্তে আস্তে পরিণত হচ্ছে। হ্যাঁ, যদিও বাইরের থেকে ইনস্ট্রাকশন হয়, বাট ডেফিনেটলি এটা সবাই দেয়। বাট আপনি যদি দেখেন, সাকিবকে 2 ওভার বল করেছে, দেন থামিয়েছে, দেন আবার সাকিব রানটাকে চেক দিয়েছে, উইকেট পায়নি, রানটাকে কিছুটা চেক দিয়েছে। মুস্তাফিজ আনবিলিভেবল, 4 ওভারে 12 রান, আর কত ভালো করতে পারবে। আমি বলবো যে এটা 5 উইকেট পাওয়ার মতন একটা পারফরমেন্স। আপনি যদি অনেকে দেখেন 4 ওভারে 40 রান দিয়ে 5 উইকেট পাচ্ছে, 4 উইকেট পাচ্ছে, সেই 5 উইকেটের কোনো ভ্যালু নাই, সেটা কিন্তু আলটিমেটলি ভ্যালু নেই। বাট আপনি উইকেট পাচ্ছেন না, বাট টিমের জন্য আপনি কন্ট্রিবিউট করছেন। ডট বল কতগুলি খেললেন, আপনি এটা চিন্তা করে দেখেন। তারপর রিশাদ, আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো টিমের জন্য ভীতিকর হতে পারে, যে কোনো টিমের জন্য যার ফরে খেলবে, আবার অশনি সংকেত হতে পারে। কারণ
আপনি 2টা বলে 1 ওভারে 2 ওভারে 4টা 6 খেতে পারবেন, আবার 1 ওভারে 2 উইকেট 3 উইকেটে নিতে পারবেন। আপনি রিশাদের নামটা বলেই ফেললেন, ম্যাচের টার্নিং পয়েন্ট কি আপনার বিবেচনায় ওইটাই, যে যেখানে বাংলাদেশ পরপর রিশাদ 2টো উইকেট তুলে নিলেন? কারণ ওই সময় পর্যন্ত কিন্তু ডাচরা মানে একেবারেই আপার হ্যান্ডেই ছিলেন সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, ওয়ান অফ দি বলতে গেলে যে এই কারণে বললাম যে 2টো উইকেট পাওয়ার, বিশেষ করে স্ট্যাম্পিংটা আনবিলিভেবল। মানে ব্যাটে বলে হয়তো তার ব্যাক প্যাচ যাচ্ছে, বাট পিছনে উইকেটের পিছনে লিটন দাস ডেফিনেটলি 2টা ম্যাচের পর লাস্ট 3টা ম্যাচে কিন্তু হি ওয়াজ সো অ্যাক্টিভ। এটা চাচ্ছেই যে আসলে তার অ্যাক্টিভনেসটা, এটা মানে তার মানে কি, তার মানে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একটা ক্ষুধা আছে। ফিল্ডিং ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং সবথেকে ভালো কথা হলো যে আপনার যে জেতার জন্য যে একটা ক্ষুধা এবং এটার জন্য যে একটা প্ল্যানিং করা, এটা কিন্তু পুরোটা প্রত্যেকটা প্লেয়ারের শারীরিকভাবে কিন্তু ভাষাতেই বোঝা গিয়েছে যে না, তারা কিন্তু এখানে জিততে এসছে, এবং সেকেন্ড রাউন্ডে যাওয়াটাই কিন্তু তাদের একটা বড় লক্ষ্য না। সেকেন্ড রাউন্ডে যেও কিন্তু একটা ভালো কিছু করার একটা লক্ষ্য আছে। আবার একটু বলে রাখি, দিস ইজ দি বেটার চান্স এবং লাস্ট চান্স ফর দি বাংলাদেশ টিম, যে সেকেন্ড রাউন্ডে আমরা ভালো করতে হবে। বিকজ উইকেটে কিন্তু আপনি বলতে পারবেন না কোনো ভালো টিম বা বড় টিম যে আজকের ম্যাচটাই আপনি জিততে পারবেন। ডেফিনেটলি আপনি এই কথাটা ভালো বলেছেন, কারণ মুস্তাফিজের কথা যখন আমরা বলছি, উইকেটটা তার জন্যই পারফেক্ট উইকেট। এবং বাংলাদেশ দলও যদি চিন্তা করে, এই যে ওয়েস্ট ইন্ডিজ এর সারফেসগুলো দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের মতো দল কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবে রাদার দেন যারা ফ্রি স্ট্রোক মেকার টিম। হ্যাঁ, এবং টু অ্যাড টু দিস, সাকিব আল হাসান কিন্তু সবসময় একটা কথা বলেছে, তার ওয়েস্ট ইন্ডিজে খেলতে তার ভালো লাগে, এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু সে ভালো পারফর্ম করেছে। 1000-এর উপরে কিন্তু 1100 রানের মতন সে রান করেছে, আমি সিপিএল ইন্টারন্যাশনাল সব কিছু মিলে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ব্যাপার যে সাকিব তার নিজস্ব আঙ্গিকে আবার আঙিনায় এসছে, এবং সে তার নিজস্ব প্লে মেকার হিসেবে খেলবে। আমি বিশ্বাস করি যে সে যদি উইকেটের থেকে কিছু একটু সুবিধা পায়, ডেফিনেটলি সাকিব সে হয়তো অলরাউন্ডিং পারফরমেন্সটা আবার করবে। ডেফিনেটলি গতকাল বাংলাদেশ যখন জিতে যায়, তখন দর্শকদের শুধু ঢাকা না, দেশের বাইরেও সব জায়গায় মানুষের চোখ তো টিভিতে থাকে, এবং দর্শকদের উল্লাস ছিল দেখার মতো। আমাদের সেই বিষয়কে একটা রিপোর্ট আছে, আমরা সেটা একটু দেখে আসি। দর্শক যেটা বলছিলাম, আমরা দর্শকদের যে রিয়াকশন, সেই রিপোর্টটা দেখে নেব। ক্রিকেটে বাংলাদেশের জয় যেন এক সারিতে নামিয়ে আনে ভক্ত সমর্থকদের। সাউথ আফ্রিকার কাছে তীরে এসে তরি ডুবলেও নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ এক জয়ে সেই হতাশা ভুলে আবারও টাইগারদের জয়ের উল্লাস পুরো দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ যেন টাইগার ফ্যানদের জন্য মিলন মেলা। এদিনও ডাচদের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় মাতিয়ে রেখেছেন ভক্তরা। শেষ বলে তাসকিনের উইকেটের পরই নাচে গানে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। রিশাদ, তাসকিন, মুস্তাফিজের পাশাপাশি সাকিবের ফর্মে ফেরায় এখন বড় স্বপ্ন বুনছে লাল সবুজ ভক্তরা। অনেক স্ট্রংলি কামব্যাক করছে সাকিব। আমরা আশা করি সাকিব আরো বেশি কামব্যাক করে আরো দারুণভাবে ফিরে আসবে। অসাধারণ বাংলাদেশের কামব্যাকটা জটিল ছিল। সেকেন্ড ম্যাচটা হেরে গিয়ে আমরা দর্শকরা খুবই আপসেট ছিলাম। আমাদের বোলাররাও ওই 160 রানের পুঁজি টার্গেট করে অনেক ভালো বোলিং করছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হয়েছে আনন্দ উল্লাস। বৃষ্টিকে উপেক্ষা করে টাইগারদের সমর্থন দিতে হাজির নানা বয়সের সমর্থকরা। ফাইনাল পর্যন্ত যাব সে আশা করি অবশ্যই। খুলনায় আয়োজন করা হয়েছে বড় পর্দায় খেলা দেখার। বাংলাদেশের জয়ের আনন্দে সুপার 8 নয়, দলকে ফাইনালে দেখতে আশাবাদী অনেকে। আমরা ম্যাচ জিতছি, অনেক খুশি। আমাদের সবচেয়ে খুশি দরকার আছে শান্তর ফর্মে ফেরাটা। সামনে সুপার 8 খেলবো এবং সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। এছাড়া রাজশাহীতে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় টাইগারদের বিশ্বকাপ আমেজ। সাকিব মাহমুদুল্লাহদের খেলা দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত সমর্থকরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই হচ্ছে বাংলাদেশের দর্শক, হতাশায় যেমন ভেঙে পড়েন, তেমনি আশার জন্ম নিতেও সময় নেয় না। নিয়ামুর রশিদ রাহুল, যেটা একটু আগে বলা হচ্ছিল যে সাকিব বিষয়, কিছুদিন আগে এই দর্শকরা অনেক হতাশ ছিলেন, কিন্তু এখন কিন্তু দৃশ্যপট একদমই বদলে গেছে। আপনি সুপার 8-এর চ্যালেঞ্জের কথা বলছিলেন, সেখানে যা গতিপথ দেখা যাচ্ছে, সেখানে বাংলাদেশকে খেলতে হবে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সঙ্গে, যেরকমভাবে বাংলাদেশ যদি নেপালকে হারিয়ে ওঠে। কঠিন পরীক্ষা হবে। তো কঠিন পরীক্ষা তো দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তো এখানে নতুন তেমন কোনো কিছুই নেই। আর আপনি সেকেন্ড রাউন্ডে যাবেন, আপনি কঠিন পরীক্ষা দিবেন না, তা তো হইতে পারে না। ক্রিকেট খেলা তো আসলে এটা এমন একটা ইজি ব্যাপার না যে আপনি যাবেন আর আপনি জয় করে নিয়ে আসবেন, বাট ইউ হ্যাভ টু আর্ন ইট। তো সেক্ষেত্রে এখানে এই যে কনফিডেন্সটা নিয়ে যাচ্ছে, যেটা কিন্তু একদম তলানিতে ছিল, আত্মবিশ্বাস বাংলাদেশের কিন্তু আসলে তলানিতে ছিল। মানে তুমি ডেফিনেটলি স্বীকার করতে
বাধা নেই কোনো। বাধা নেই যে আমরা কিন্তু কল্পনা করিনি যে বাংলাদেশ একটা ম্যাচও জিতবে। যেভাবে স্টার্ট করেছিল, যেভাবে তাদের যে পারফরমেন্স, টপ অর্ডাররা যেভাবে ফেইলার হচ্ছে, একমাত্র আশার আলো ছিল ফাস্ট বলাররা, যেহেতু বলাররা তারাই কিন্তু একমাত্র আমাদের আশার আলো দিয়েছে। বাট এখন কিন্তু আলটিমেটলি ঘুরে দাঁড়িয়েছে। কারা ঘুরে দিয়েছে? তারাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমাদের আশাটা কিন্তু আরও জাগাচ্ছে। বাট আমি আগেও বলেছি, এখনও বলছি যে এই সুযোগটা কিন্তু বাংলাদেশের সবসময় আসবে না। এরকম উইকেট কিন্তু সবসময় আপনি পাবেন না। সেটাই। এবং লো স্কোরিং ম্যাচে আমাদের যে অস্ত্র আছে সেটাতে কিন্তু আমরা ফাইট ব্যাক করছি। এই যে একটা অভ্যাসে পরিণত হবে বিলিভনেস, এবং আমরা যদি একটা কিছু ভালো কিছু যদি করতে চাই, আমাদেরকে এই সুযোগটা আমাদের নিতে হবে। পেস বোলারদের নিয়ে একটু আলাদা কথা বলাই দরকার। যেমন ধরেন শরীফুল সবচেয়ে ফর্মে ছিলেন, তিনি ইনজুর্ড হলেন, তার ফেরা নিয়ে অনেক কথা হচ্ছিল। এখন দেখা যাচ্ছে তার ফেরার প্রয়োজনীয়তাই নেই, বিষয়টা এরকম। তো এই যে মানে অপরচুনিটি নেওয়া, আমি তানজিম সাকিবের কথা আলাদাভাবে বলি যে তিনি যেভাবে অপরচুনিটিটা গ্র্যাব করলেন, এটা তো ভেরি গুড সাইন। দেখেন, এই মানুষের কপালটা কিন্তু এইভাবেই খুলে। আপনি দেখবেন যে ভালো ফর্মে নাই, সুযোগ নাই, চেষ্টা করে যাচ্ছে, এইভাবে কিন্তু মানুষের কেরিয়ারটা আর হয়তো সাকসেস হয়। সাকিব, তানজিম তানিম বলেন, তারা কিন্তু আসলে এই সুযোগগুলি যেটা পাচ্ছে তারা কিন্তু গ্র্যাব করার চেষ্টা করছে, এবং তারা কিন্তু এফোর্ট দিচ্ছে খুব ভালো। এটা ইটস লুকস গুড। তার মানে বাংলাদেশকে এদের রিপ্লেসমেন্ট হিসেবে যখন চিন্তাভাবনা করা হয় বা তাদেরকে নিয়ে যখন ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়, তখন কিন্তু আলটিমেটলি একটা রেসপন্সিবিলিটি তাদের কাঁধে চলেই আসে। তারা কিন্তু তাদের দেখবেন যে ব্যক্তিগত লাইফস্টাইল থেকেও তারা কিন্তু অনেকটাই নিজেকে দূরে সরে রাখবে, সুতরাং তাদের ক্যারিয়ার পাততে যাতে করে আরও বেশি লংজিভিটি হয়। এইগুলি জিনিস কিন্তু এখন অনেকটা দেখে সবাই। এই জন্য আমরা হয়তো সবাই বলি যে না, প্লেয়ারদের এত কেন কম ওভার বল করা হয়, কেন রেস্ট নেওয়া হয়, কেন ইয়ে করা, জাস্ট বিকজ অফ এই। আপনি তাসকিনকে দেখেন, তারা কিন্তু সে খুব ভালো ফর্মে ছিল, যাওয়ার আগে কিন্তু একটা বড় ইনজুরিতে পড়ে যায়, তারপরে আবার কাম ব্যাক করে সে কিন্তু কন্ট্রিবিউট করছে। শরীফুল হয়তো ইনশাল্লাহ হয়তো সেকেন্ড রাউন্ডের আগে সে কিন্তু নিজেকে হয়তো ফিরে পাবে। আমার কাছে মনে হয় যে আমাদের এই সুযোগগুলিটা ডেফিনেটলি করা উচিত, এবং ফাস্ট বলাররা যে টেক কেয়ার করছে, যাদের পিছনে এদের পিছনে যারা কাজ করছে, তাদেরকে ডেফিনেটলি ধন্যবাদ দেওয়া উচিত। ডেফিনেটলি বাংলাদেশের গত কিছুদিনের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে পেস বোলারদের একটা ড্রিম টাইম যাচ্ছে। আমরা যদি জাকের আলীর কথা একটু আলাদাভাবে আলাপ করি, গত ম্যাচে কিন্তু যে ম্যাচটা জেতা হলো, এই ম্যাচে কিন্তু 11-এ চেঞ্জ আসবে এরকম একটা কথা কিন্তু ছিল, প্রশ্ন ছিল, কিন্তু একই একাদশ বহাল রাখা হলো, এবং জাকের আলী কিন্তু গতকাল একটা গ্লিমস দেখালেন যে না, মানে তাকে যে কারণে নেওয়া 7 বলে 14 রান, ওই ইনিংসটা ছোট হলেও এটাই তো টি-20 ইনিংস। না, অনেক অনেক ইফেক্টিভ। কিন্তু আপনার দেখেন, যেখানে কিন্তু আমাদের 130-35 হওয়ার একটা চিন্তা ছিল, সেখানে কিন্তু আমরা হঠাৎ করে কিন্তু আমরা 17-18 রানের একটা বড় কিন্তু রান চলে এসছে। তো জাকের আলীকে চিনে বলে কিন্তু আমরা কিন্তু জানি, এখন হয়তো ভালো করছে আমরা হয়তো বলছি, আবার খারাপ করলে হয়তো আমরা তো আবার একটু পরেই তো আমরা চেঞ্জ হয়ে যাই। তো বিলিভ করতে হবে তাদেরকে নিয়ে। টি-20-তে কিন্তু আপনাকে রিস্ক কিছুটা নিতেই হবে। আপনি যদি লিটনকে দেখেন, তার শর্টসগুলি কিন্তু খুবই ভালো ছিল, বাট আপনি যদি এরকম একটা ভালো ক্যাচ যদি 110% দিয়ে যদি একটা ক্যাচ নিয়ে যায়, এবং টুর্নামেন্টের যদি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ যদি ধারণ করে, আমি কিন্তু অবাক হব না। তো সেক্ষেত্রে আপনাকে এটাই নিতে হবে। এবং পাওয়ার প্লেতে দেখেন, এত রান করার পরেও পাওয়ার প্লেতে যেহেতু আমরা 54 রান করেছি, দিস ইজ দি ফার্স্ট টাইম 6 ওভারে, এইটাই কিন্তু আমাদেরকে অনেক বড় অ্যাডভান্টেজ দিয়েছে। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আবারও ফিরবো, অনুষ্ঠান শেষ ভাগে আবারও কথা বলবো। মাঝখানে একটু দুটো ম্যাচ নিয়ে কথা বলতে চাই, যেটা আজকে সকালে হয়ে গেছে, যেখানে আফগানিস্তান জিতেছে এবং ইংল্যান্ড জিতেছে। তার মধ্যে ইংল্যান্ডেরটা নিয়ে যদি বলি, তারা রান চেস করেছে 3.1 ওভারে, এবং সেটা অবিশ্বাস্যভাবে 47 রানে অল আউট করেছে ওমানকে। তারা এই রানটা করেছে, এবং তাদের চোখ ছিল রান রেটে। আপনি দেখেন, অস্ট্রেলিয়ান কিন্তু তারা অনেক কিছু ক্যালকুলেট করে নামে। ইংল্যান্ড কিন্তু অনেক কিছু ক্যালকুলেট করে নামে। তারা জানে যে না, তারা কিন্তু একটু ব্যাকফুটে আছে, অন্য ম্যাচে কি হবে সেটার রান রেটটা একটা ফ্যাক্টর আছে। এই জন্য কিন্তু তারা কিন্তু ওই প্ল্যানটা আছে। স্বাভাবিকভাবে ইংল্যান্ড একটা দাবিদার, সুপার 8-এ যাওয়ার জন্য তারা ডেফিনেটলি একটা দাবিদার। এখানে আফগানিস্তান তারা বর্তমান চ্যাম্পিয়ন তারা। তো সব কিছু মিলে তাদের এই পারফরমেন্সটাও কিন্তু তাদেরকে আসলে ওইটা মানায় না, যেটা টি-20-র ফরম্যাটটাকে চেঞ্জ করার পিছনে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে, নট অনলি টি-20 বাট অলসো আপনার টেস্ট ক্রিকেটে ব্যাসবল থেকে শুরু করে সব কিছুর প্রবর্তক কিন্তু ইংল্যান্ড। তো তারা যদি এখন টি-20-তে বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন, তারা যদি করতে না পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা কোয়েশ্চেন দাঁড়ায়। বাট
সব কিছুর মূলে এবারকার উইকেটটার পিছনে অনেক কিছুই আপনার উইকেট একটা বিরাট ফ্যাক্টর এখানে দাঁড়িয়ে আজকে যে ম্যাচে 47 রান অল আউট করা সেখানে আদিল রশিদ 4 উইকেট নিয়েছেন, আবার 2 পেসার উড এবং জোফরা আর্চার তারা তিনটা করে নিয়েছেন, অসাধারণ বোলিং। হ্যাঁ, অফকোর্স আপনি আদিল রশিদ তো ডেফিনেটলি লেগ স্পিনার। আবারও বলতে হয় যে লেগ স্পিনাররা কেন যে এখানে অনেক স্ট্রং আপনার পারফর্ম করছে এবং নির্ভর করছে, বিকজ উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছে। তো এখানে বল থেমে আসছে, লিটল বিট অফ বাউন্স নিচ্ছে, টার্ন করছে, এটা খেলা খুবই টাফ। আর টি-20তে আপনাকে রিস্ক নিতেই হবে। তার মধ্যে হলো জফরা আর্চার ফাস্ট বলার, তারাও কিন্তু খুব ভালো ভালো কিছু লো ক্যাচ নিয়েছে। ফিল্ডিং তো ডেফিনেটলি ইংল্যান্ডের ভালো সবসময় তো যোগ্যতা দল হিসেবেই খেলেছে এবং যারা 42-তে অল আউট হয়েছে, 47-এ অল আউট হয়েছে, তারা কিন্তু আলটিমেটলি কোয়ালিফাইং করেই কিন্তু আপনার এখানে এসছে। বাট ব্যবধানটা ডেফিনেটলি পুরোপুরি বোঝা গেছে। আপনি লেগ স্পিনারদের কথা বলছিলেন, এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার, যে এবার ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট সেখানে কিন্তু যারা ফ্লাইট দিয়ে বল করেন তারা কিন্তু গেইন করছেন বেশি উইকেটের সারফেস দিয়ে। কারণ আমরা দেখি কি লেগ স্পিনাররা সফল হচ্ছেন, কিন্তু সেখানে রশিদ খান কিন্তু এখন পর্যন্ত ওই রকম ইম্প্যাক্ট রাখেননি আপনি উইকেট পাওয়ার দিক থেকে বললে। অথচ জাম্পা, আদিল রশিদ, ইভেন আমাদের রিশাদ সবকিছু মিলে দারুণ একটা সিচুয়েশন যাচ্ছে। একটা কারণ রশিদ কিন্তু বল করে হলো একটু জোরের উপর, হ্যাঁ, জাম্পা কিন্তু তা করে না। আমাদের আদিল রশিদও তা করে না, রিশাদ কিছুটা করে, বাট ওর হাইটের জন্য এই জিনিসটা দেখা দেয়। তো আমার কাছে মনে হয় যে এইটা একটা কারণ হতে পারে, যেহেতু জোরের উপর বল করে এই জন্য বলটা খেলতে সুবিধা হয়। আর যখন আপনি একটু লুপ দিবেন তখন আপনি 6 বা 4 করার জন্য যে লোপটা আপনাকে দিবে সেটাতে কিন্তু আপনার উইকেটটা হয়, হয়তো 2টা 6 হবে, বাট আপনার আলটিমেটলি কিন্তু উইকেট আপনি বের করে দিবেন। সেটাই কিন্তু এর জন্যই কিন্তু আপনার ডিফারেন্সটা হচ্ছে। ছোট্ট করে আমরা আফগানিস্তানের উইন নিয়ে কথা বলতে চাই। তারা থ্রু হয়ে গেছে, পিএনজিকে তারা হারিয়েছে এবং এটাও লো স্কোরিংই ছিল। 95-তে অল আউট করে দিয়ে 7 উইকেটে জিতেছে। এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে ওপেনাররা ফেল করেছে সোফার, কিন্তু ওদের গুরবাজ এবং জাদরান তাদের ওপেনিং ভালো ছিল। আজকে ফেল করার পরে গুলবাদিন নাইব আবার 49 করেছে। আফগানিস্তানের ব্যাটিংটা সিগনিফিকেন্টলি উন্নতি হয়েছে। একটা মাত্র টিম যেটার মধ্যে সবকিছু আছে, টপ অর্ডার ব্যাটসম্যান, আপনার ফাস্ট বলার এবং স্পিনার, এই একটা একদম কমপ্লিট প্যাকেজ এবং ব্যালেন্স একটা টিম। টপ অর্ডার খারাপ করলে যে কোনোভাবে তারা নিচে গুলবাদিন হয়তো দাঁড়াবে না, নবী দাঁড়াবে, নয় কেউ একজন দাঁড়াবে। আর ফাস্ট বলার তো আপনি ফারুকি দেখেন, এগেইন আজকে কিন্তু উইকেট নিয়েছে, হাইয়েস্ট উইকেট টেকারের মধ্যে সে একজন আছে এখন। প্লাস আর এই উইকেটে ইনসুইং আউটসুইং দুটোই সে করতে পারে, সেটাই ভেরি ডিফিকাল্ট। কিন্তু বাংলাদেশ টিমের কিন্তু সেকেন্ড রাউন্ডে গেলে যে এদের বল মুখোমুখি করতে হবে এবং আপনার বড় একটা চ্যালেঞ্জ হবে, এটা একটা বড় টেস্ট হবে, কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি প্রায়, আমরা বাংলাদেশ দিয়ে শেষ করব বলেছিলাম। বাংলাদেশের পরের ম্যাচ হচ্ছে 17 তারিখ, ঈদের দিন, নেপালের সঙ্গে ভোরে খেলা, বাংলাদেশ সময় ভোরে খেলা। সেই ম্যাচের আপনার কি মনে হয়, বাংলাদেশের কি লক্ষ্য থাকবে? ডেফিনেটলি উইন তো থাকবেই, কিন্তু আর কি পেতে চাইবে? ইনশাআল্লাহ ভালো একটা ম্যাচ জয় করে ঈদুল আজহার নামাজ পড়তে চলে যাব এবং দেশবাসীকে একটা ভালো একটা উপহার ডেফিনেটলি দিবে ঈদের দিনে খেলা। আর আরেকটা জিনিস বলে রাখি, কোনো কিছুই কিন্তু আপনি হালকা করে নেওয়া যাবে না। নেপালের ম্যাচ আমার দেখা আছে, নেপাল কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু মূর্তি ধারণ করতে পারে। আচ্ছা, আরেকটা হলো যে নেপাল টি-20 ম্যাচ খেলেও কিন্তু অভ্যস্ত, সেটাই তাদের হয়তো অভিজ্ঞতাটা কিন্তু কম এই ইন্টারন্যাশনাল লেভেলে, বাট তারা কিন্তু যেসব জায়গায় খেলাধুলা করে তাদের সাথে, মানে আমি বলছি যে অ্যাসোসিয়েট লেভেলের যেসব খেলাগুলি যখন খেলা হয়, মানে আপনার কথা ধরে বোঝা যাচ্ছে যে আসলে সতর্ক থাকতে হবে, যে কোনো টাইমে তারা চান্স দিতে পারে। হ্যাঁ, কেন আমার কথা হলো যে আমরা যেহেতু একটা গুড ট্র্যাকে আছি। হ্যাঁ, আমাদের মুর্শিদ রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথিকে নিয়ে।